ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। আজকের ক্লাসটা মূলত অনুবাদের ক্লাস। অনুবাদের মাধ্যমে আমরা প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজযুক্ত বাক্যগুলো শিখব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে আমি আরও ভালো ভিডিও বানাতে মোটিভেট হই। সবচেয়ে প্রথমে আমরা জেনে নিই প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ কি। যে রিলেটিভ ক্লজে প্রেপোজিশন প্লাস রিলেটিভ প্রোনাউন হুম হুইচ ব্যবহৃত হয় এবং যা কোনো নাউনকে বর্ণনা করে তাকে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ বলে। এই ক্লজ সাধারণত ফর্মাল ইংলিশে বেশি ব্যবহৃত হয়। এখানে একটা বিষয় বলে রাখি, ইনফর্মাল ইংলিশে এই প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো। শুধু তোমাদের কাছে অনুরোধ, ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম বাক্য দেখো, যে কলমটি দিয়ে সে লেখে সেটি দামি। এখানে দেখো, যে কলমটি দিয়ে সে লেখে, এই অংশটুকুর আমরা অনুবাদ কিভাবে করব? আমরা এভাবে অনুবাদ করব যে কলমটি যা দিয়ে সে লেখে সেটি হয় দামি। তাহলে দেখো, প্রথমে আসবে কলমটি, দ্য পেন বসে গেল, কলমটি যা দিয়ে, যা দিয়ে ইংরেজি কি হবে? উইথ হুইচ, যা দিয়ে সে লেখে, হি রাইটস, দ্য পেন উইথ হুইচ হি রাইটস। তারপরে দেখো রয়েছে সেটি হয় দামি। দেখো, এই সেটির কোনো অনুবাদ হয় না, হয় দামি, ইজ এক্সপেন্সিভ। তাহলে বাক্যটা কি হলো? দ্য পেন উইথ হুইচ হি রাইটস ইজ এক্সপেন্সিভ। এখানে লক্ষ্য করো, হুইচ হি রাইটস এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর রিলেটিভ ক্লজটা দেখো হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর এখানে ভার্বটা লক্ষ্য করো, রাইট। এই রাইট ভার্বটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট নেয় না, তারপরে প্রেপোজিশন আসতে পারে। সেই প্রেপোজিশনটা হচ্ছে এই উইথ প্রেপোজিশন। আর এই উইথ প্রেপোজিশনের অবজেক্ট রূপে এই হুইচ রিলেটিভ প্রোনাউনটা ইউজ করা হয়েছে। হুইচ বলতে এই পেনকে বোঝাচ্ছে। এই ধরনের স্টাইল যেখানে রিলেটিভ ক্লজের আগে প্রেপোজিশন ইউজ হয়েছে, এটা ফর্মাল ইংলিশে ইউজ হয়। ইনফর্মাল ইংলিশে এই প্রেপোজিশনকে রিলেটিভ ক্লজের পরে রাখা হয়। যেমন এই বাক্যটা দেখো, দ্য পেন হুইচ কিংবা দ্যাট হি রাইটস উইথ ইজ এক্সপেন্সিভ। এখানে লক্ষ্য করো, রিলেটিভ প্রোনাউনের পরে এই প্রেপোজিশনকে রাখা হয়েছে। এটা হচ্ছে ইনফর্মাল স্টাইল। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, দেখো যখন হুইচ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় তখন প্রেপোজিশনকে আগেও রাখা যায় আবার পরেও রাখা যায়। কিন্তু যখন, মনে রাখবে, যখন দ্যাট ইউজ করা হয় তখন প্রেপোজিশনকে সবসময় রিলেটিভ ক্লজের পরেই রাখতে হবে। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, যে লোকটির সঙ্গে আমি কাজ করি সে সৎ। এই বাক্যটা আমরা কিভাবে অনুবাদ করব? লোকটি যার সঙ্গে আমি কাজ করি হয় সৎ। তাহলে দেখো, প্রথমে আসবে লোকটি, তাহলে দ্য ম্যান বসে গেল, যার সঙ্গে, তাহলে কি হবে? উইথ হুম, যার সাথে আমি কাজ করি, আই ওয়ার্ক, হয় সৎ, ইজ অনেস্ট। তাহলে বাক্যটা কি হলো? দ্য ম্যান উইথ হুম আই ওয়ার্ক ইজ অনেস্ট। এখানে দেখো, উইথ হুম আই ওয়ার্ক এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। এর মধ্যে দেখো, উইথ হচ্ছে প্রেপোজিশন আর হুম আই ওয়ার্ক এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। হুম রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো, ওয়ার্ক ভার্বের সাথে প্রেপোজিশন হচ্ছে উইথ, আর এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে এই রিলেটিভ প্রোনাউনটা ইউজ করা হয়েছে। আর এই ধরনের স্টাইল ফর্মাল ভার্সানে ইউজ করা হয়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিলেটিভ ক্লজের আগে প্রেপোজিশনকে ইউজ করা হয়েছে। আবার আবার দেখো, দ্য ম্যান হু কিংবা দ্যাট আই ওয়ার্ক উইথ ইজ অনেস্ট। এখানে দেখো, রিলেটিভ প্রোনাউন হিসেবে হু কিংবা দ্যাট ইউজ করা হয়েছে। আর যদি হুমের পরিবর্তে হু কিংবা দ্যাট ইউজ করা হয় তাহলে সর্বদাই রিলেটিভ ক্লজের পরে এই উইথ প্রেপোজিশনকে বসানো হয়। আর যদি হুম ইউজ করা হয় সর্বদাই প্রেপোজিশনকে এই হুমের আগে রাখতে হবে। তাহলে দেখো, এই ধরনের স্টাইল আমরা ইনফর্মাল ভার্সানে ইউজ করে থাকি। নেক্সট দেখো, যে শিক্ষকের কাছে আমি সাহায্য চাই তিনি দয়ালু। এই বাক্যটা আমরা কিভাবে অনুবাদ করব? শিক্ষক
যার কাছে আমি সাহায্য চাই হয় দয়ালু, এভাবে অনুবাদ করতে হবে। তাহলে দেখো প্রথমে আসবে শিক্ষক, দ্য টিচার, তারপরে আসবে যার কাছে, তাহলে কি হবে টু হুম, আমি সাহায্য চাই আই সিক হেল্প, হয় দয়ালু ইজ কাইন্ড, তাহলে বাক্যটা কি হলো দ্য টিচার টু হুম আই সিক হেল্প ইজ কাইন্ড। এখানে দেখো টু হুম আই সিক হেল্প, এই অংশটা হচ্ছে প্রিপোজিশনাল রিলেটিভ ক্লজ। দেখো প্রথমে আসছে প্রিপোজিশন, আর তারপরে দেখো হুম আই সিক হেল্প, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। দেখো হুম রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর এই ধরনের স্টাইল যেখানে এই রিলেটিভ ক্লজের আগে প্রিপোজিশনকে রাখা হয়েছে, এটা আমরা ফর্মাল ভার্সান ইউজ করি। এবার এই বাক্যটা দেখো, দ্য টিচার হু কিংবা দ্যাট আই সিক হেল্প টু ইজ কাইন্ড। যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে হু কিংবা দ্যাট ব্যবহার করা হলো, তখন দেখো প্রেপোজিশনকে রিলেটিভ ক্লজের পরে রাখা হলো। আর এই ধরনের স্টাইল যেখানে রিলেটিভ ক্লজের পরে প্রেপোজিশনকে রাখা হয়েছে, এটা আমরা ইনফর্মাল ভার্সানে ইউজ করে থাকি। পরেরটা দেখো, যে বন্ধুর সঙ্গে আমি কথা বলেছিলাম সে বিদেশে থাকে। আমরা কিভাবে অনুবাদ করব? বন্ধু যার সঙ্গে আমি কথা বলেছিলাম বিদেশে থাকে। তাহলে দেখো প্রথমে আসবে বন্ধু, দ্য ফ্রেন্ড, যার সঙ্গে, তাহলে কি হবে টু হুম আমি কথা বলেছিলাম আই স্পোক, বিদেশে থাকে লিভস অ্যাব্রড। তাহলে বাক্যটা কি হলো দ্য ফ্রেন্ড টু হুম আই স্পোক লিভস অ্যাব্রড। তাহলে লক্ষ্য করো টু হুম আই স্পোক, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ, আর রিলেটিভ ক্লজের আগে প্রেপোজিশন ইউজ করা হয়েছে। আর এই ধরনের স্টাইল আমরা ফর্মাল ভার্সান ইউজ করি। আবার একইভাবে দেখো ইনফর্মাল ভার্সানে এই বাক্যটা হয়ে যাবে দ্য ফ্রেন্ড হু কিংবা দ্যাট আই স্পোক টু লিভস অ্যাব্রড। পরের বাক্য দেখো, যে মেয়েটির জন্য সে অপেক্ষা করছিল সে এসে গেছে। আমরা এই বাক্যটা এভাবে অনুবাদ করতে পারি, মেয়েটি যার জন্য সে অপেক্ষা করছিল এসে গেছে। তাহলে দেখো প্রথমে আসবে মেয়েটি, দ্য গার্ল বসে গেল, যার জন্য কি হবে ফর হুম সে অপেক্ষা করছিল, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে হি ওয়াজ ওয়েটিং, তারপরে আসবে এসে গেছে হ্যাজ অ্যারাইভ, এটা দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তাহলে বাক্যটা কি হলো দ্য গার্ল ফর হুম হি ওয়াজ ওয়েটিং হ্যাজ অ্যারাইভ। এখানে দেখো ফর হুম হি ওয়াজ ওয়েটিং, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ বা প্রেপোজিশনাল অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে দেখো এই ওয়েটিং এর সাথে ফর প্রেপোজিশন এসছে, আর এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে এই হুম রিলেটিভ প্রোনাউনটা ইউজ করা হয়েছে। আর এটা দেখো এই ধরনের স্টাইল আমরা ফর্মাল ইংলিশে ইউজ করে থাকি, যেখানে এই রিলেটিভ ক্লজের আগে দেখো প্রেপোজিশনকে রাখা হয়েছে। আবার দেখো ইনফর্মাল ভার্সানে এভাবে আমরা করব, দ্য গার্ল হু কিংবা দ্যাট হি ওয়াজ ওয়েটিং ফর হ্যাজ অ্যারাইভড। নেক্সট দেখো, যে কারণটির জন্য সে শাস্তি পেয়েছিল তা গুরুতর ছিল। আমরা এই বাক্যটা অনুবাদ করব, কারণটি যার জন্য সে শাস্তি পেয়েছিল গুরুতর ছিল। তাহলে প্রথমে আসবে কারণটি, দ্য রিজন, যার জন্য, তাহলে কি হবে ফর হুইচ সে শাস্তি পেয়েছিল হি ওয়াজ পানিশড, তারপরে আসছে গুরুতর ছিল ওয়াজ সিরিয়াস। তাহলে বাক্যটা কি হলো দ্য রিজন ফর হুইচ হি ওয়াজ পানিশড ওয়াজ সিরিয়াস। এখানে দেখতে পাচ্ছ ফর হুইচ হি ওয়াজ পানিশড, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। আর এই ধরনের স্টাইল আমরা ফর্মাল ইংলিশে ইউজ করি। আবার ইনফর্মাল ভার্সানে এই বাক্যটা হয়ে যাবে দ্য রিজন হুইচ কিংবা দ্যাট হি ওয়াজ পানিশড ফর ওয়াজ সিরিয়াস। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এই ইনফর্মাল ইংলিশে তোমরা এই রিলেটিভ প্রোনাউনকে বাদ দিলেও কোনো সমস্যা নেই। পরেরটা দেখো, যে বাড়িতে সে থাকে সেটি খুব পুরনো। আমরা এই বাক্যটা অনুবাদ করব, বাড়িটা যাতে বা যেখানে সে থাকে হয় খুব পুরনো। তাহলে দেখো প্রথমে আসবে বাড়িটা, দ্য হাউস বসে গেল, যাতে বা যেখানে কি হবে ইন হুইচ সে থাকে বা সে বাস করে, হি লিভস হয় খুব পুরনো, ইজ ভেরি ওল্ড। তাহলে বাক্যটা হয়ে গেল দ্য হাউস ইন হুইচ হি লিভস ইজ ভেরি ওল্ড। তাহলে দেখতে পাচ্ছ ইন হুইচ হি লিভস, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। আর এই ধরনের স্টাইল আমরা ফর্মাল ইংলিশে ইউজ করি। ইনফর্মাল ইংলিশে এই বাক্যটা হয়ে যাবে দ্য হাউস দ্যাট কিংবা হুইচ হি লিভস ইন ইজ ভেরি ওল্ড।
এবার পরেরটা দেখো, যে অবস্থায় তারা আটকে পড়েছিল তা ভয়ঙ্কর ছিল। আমরা কিভাবে অনুবাদ করব? আমরা এভাবে অনুবাদ করব, অবস্থা যাতে তারা আটকে পড়েছিল ভয়ঙ্কর ছিল। তাহলে প্রথমে আসবে অবস্থা, দ্য সিচুয়েশন বসে গেল, যাতে, যাতে ইংরেজি কি হবে? ইন হুইচ, তারা আটকে পড়েছিল, দে ওয়ার ট্র্যাপড, ভয়ঙ্কর ছিল, ওয়াজ ডেঞ্জারাস। তাহলে বাক্যটা কি হলো? দ্য সিচুয়েশন ইন হুইচ দে ওয়ার ট্র্যাপড ওয়াজ ডেঞ্জারাস। ইনফর্মাল স্টাইলে এই বাক্যটা তোমরা এভাবে করতে পারো, দ্য সিচুয়েশন দ্যাট কিংবা হুইচ দে ওয়ার ট্র্যাপড ইন ওয়াজ ডেঞ্জারাস। নেক্সট দেখো, যে চেয়ারে আমি বসেছিলাম তা ভেঙে গেছে। আমরা এই বাক্যটা এভাবে অনুবাদ করতে পারি, চেয়ারটা যার উপর আমি বসেছিলাম ভেঙে গেছে। তাহলে দেখো প্রথমে আসবে চেয়ারটা, দ্য চেয়ার বসে গেল, যার উপর কি হবে? অন হুইচ আমি বসেছিলাম, আই স্যাট, ভেঙে গেছে, হ্যাজ ব্রোকেন। তাহলে বাক্যটা কি হলো? দ্য চেয়ার অন হুইচ আই স্যাট হ্যাজ ব্রোকেন। এখানে দেখো অন হুইচ আই স্যাট, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। আর এই ধরনের স্টাইল আমরা ফর্মাল ইংলিশে ফলো করি। ইনফর্মাল ইংলিশে এই বাক্যটাই হয়ে যাবে, দ্য চেয়ার হুইচ কিংবা দ্যাট আই স্যাট অন হ্যাজ ব্রোকেন। এবার পরেরটা দেখো, যে বিষয়ের ওপর সে বক্তৃতা দিল তা গুরুত্বপূর্ণ ছিল। আমরা এই বাক্যটা এভাবে অনুবাদ করব, বিষয়টি যার ওপর সে বক্তৃতা দিল ছিল গুরুত্বপূর্ণ। তাহলে দেখো বিষয়টি, দ্য টপিক বসে গেল, যার ওপর অন হুইচ সে বক্তৃতা দিল, হি ডেলিভার্ড দ্য স্পিচ ওয়াজ ইম্পর্ট্যান্ট। তাহলে দেখতে পাচ্ছ অন হুইচ হি ডেলিভার্ড দ্য স্পিচ, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। আর এটা কি আমরা যদি ইনফর্মাল ইংলিশে ইউজ করি তাহলে এভাবে করতে পারি, দ্য টপিক হুইচ কিংবা দ্যাট হি ডেলিভার্ড দ্য স্পিচ অন ওয়াজ ইম্পর্ট্যান্ট। পরের বাক্য দেখো, যে জায়গায় আমরা দেখা করেছিলাম সেটি ভিড় ছিল। আমরা এটাকে কিভাবে অনুবাদ করব? জায়গা যেখানে আমরা দেখা করেছিলাম ভিড় ছিল। তাহলে দেখো জায়গা, দ্য প্লেস যেখানে, অ্যাট হুইচ অর্থাৎ হোয়ারের জায়গায় তোমরা অ্যাট হুইচ লিখতে পারো, আমরা দেখা করেছিলাম, উই মেট, ভিড় ছিল, ওয়াজ ক্রাউডেড। তাহলে বাক্যটা কি হলো? দ্য প্লেস অ্যাট হুইচ উই মেট ওয়াজ ক্রাউডেড। এখানে দেখতে পাচ্ছ অ্যাট হুইচ উই মেট, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, যে সময়টায় ট্রেনটি ছাড়ে তা পরিবর্তন হয়েছে। আমরা এই বাক্যটা এভাবে অনুবাদ করব, সময় যখন ট্রেনটা ছাড়ে পরিবর্তন হয়েছে। তাহলে দেখো সময়, দ্য টাইম যখন, এই যখন হোয়েনের পরিবর্তে আমরা অ্যাট হুইচ লিখতে পারি, অ্যাট হুইচ ট্রেনটি ছাড়ে, দ্য ট্রেন লিভস, পরিবর্তন হয়েছে। দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাজ চেঞ্জড। তাহলে বাক্যটা কি হলো? দ্য টাইম অ্যাট হুইচ দ্য ট্রেন লিভস হ্যাজ চেঞ্জড। এখানে দেখো অ্যাট হুইচ দ্য ট্রেন লিভস, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, যে গল্পটি সম্পর্কে সে বলছিল তা মজার ছিল। আমরা এই বাক্যটা অনুবাদ করব, গল্পটি যেটার সম্পর্কে সে বলছিল মজার ছিল। তাহলে প্রথমে আসবে গল্পটি, দ্য স্টোরি যেটার সম্পর্কে, তাহলে কি হবে? অ্যাবাউট হুইচ সে বলছিল, হি ওয়াজ টকিং, মজার ছিল, ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে বাক্যটা কি হলো? দ্য স্টোরি অ্যাবাউট হুইচ হি ওয়াজ টকিং ওয়াজ ইন্টারেস্টিং। এখানে দেখো অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, আর হুইচ হি ওয়াজ টকিং এটা হচ্ছে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো প্রেপোজিশন আর রিলেটিভ ক্লজ নিয়ে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ তৈরি হয়েছে। পরেরটা দেখো, যে সমস্যাটি সম্পর্কে তারা আলোচনা করছিল তা গুরুতর। আমরা এই বাক্যটা অনুবাদ করব, সমস্যাটি যেটার সম্পর্কে তারা আলোচনা করছিল গুরুতর ছিল। তাহলে প্রথমে আসবে সমস্যাটি, দ্য প্রবলেম যেটার সম্পর্কে, তাহলে কি হবে? অ্যাবাউট হুইচ তারা আলোচনা করছিল, দে ওয়ার ডিসকাসিং, গুরুতর ছিল, ওয়াজ সিরিয়াস। তাহলে বাক্যটা কি হলো? দ্য প্রবলেম অ্যাবাউট হুইচ দে ওয়ার ডিসকাসিং ওয়াজ সিরিয়াস। এখানে দেখো অ্যাবাউট হুইচ দে ওয়ার ডিসকাসিং, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। আর এই ধরনের স্টাইল আমরা ফর্মাল ইংলিশ ইউজ করি। ইনফর্মাল ইংলিশে এই বাক্যটাকে আমরা এভাবে করতে পারি, দ্য প্রবলেম হুইচ কিংবা দ্যাট দে ওয়ার ডিসকাসিং অ্যাবাউট ওয়াজ সিরিয়াস। নেক্সট দেখো, যে লোকটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সে নির্দোষ।
আমরা এই বাক্যটা এভাবে অনুবাদ করতে পারি যে লোকটি যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল হয় নির্দোষ। তাহলে প্রথমে আসবে লোকটি, দ্য ম্যান বসে গেল, তারপরে দেখো যার বিরুদ্ধে কি হবে, এগেনস্ট হুম অভিযোগ আনা হয়েছিল, দ্য কমপ্লেন্ট ওয়াজ মেড হয় নির্দোষ, ইজ ইনোসেন্ট। তাহলে বাক্যটা কি হলো, দ্য ম্যান এগেনস্ট হুম দ্য কমপ্লেন্ট ওয়াজ মেড ইজ ইনোসেন্ট। এটা দেখো ফর্মাল ভার্সান। ইনফর্মাল ভার্সানে যদি তোমরা এই হুম রিলেটিভ প্রোনাউনটাকে রেখে এই প্রেপোজিশনটাকে রিলেটিভ ক্লসের পরে নিয়ে যাও তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের এখানে হু কিংবা দ্যাটকে আনতে হবে, তারপরে এই প্রেপোজিশনটাকে এই রিলেটিভ ক্লসের পরে রাখতে হবে, তাহলে বাক্যটা সঠিক হবে। এবার পরেরটা দেখো, যে গ্রামটি থেকে সে এসেছে তা খুব সুন্দর। আমরা এই বাক্যটা অনুবাদ করব, গ্রামটি যার থেকে সে এসেছে হয় খুব সুন্দর। তাহলে প্রথমে আসবে গ্রামটি, দ্য ভিলেজ বসে গেল, যার থেকে তাহলে কি হবে, ফ্রম হুইচ সে এসেছে, হি হ্যাজ কাম, দেখো প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে, হয় খুব সুন্দর, ইজ ভেরি বিউটিফুল। তাহলে বাক্যটা কি হলো, দ্য ভিলেজ ফ্রম হুইচ হি হ্যাজ কাম ইজ ভেরি বিউটিফুল। পরের বাক্য দেখো, যে লেখকের দ্বারা বইটি লেখা হয়েছে তিনি বিখ্যাত। এর অনুবাদ আমরা করতে পারি, লেখক যার দ্বারা বইটি লেখা হয়েছে হয় বিখ্যাত। তাহলে দেখো প্রথমে আসছে লেখক, দ্য রাইটার, যার দ্বারা বাই হুম বইটি লেখা হয়েছে, দ্য বুক ওয়াজ রিটেন। এখানে দেখো তোমরা লিখতে পারো দ্য বুক হ্যাজ বিন রিটেন, আমি এখানে ওয়াজ রিটেন লিখেছি, হয় বিখ্যাত কি হবে, ইজ ফেমাস। তাহলে বাক্যটা কি হলো, দ্য রাইটার বাই হুম দ্য বুক ওয়াজ রিটেন ইজ ফেমাস। পরেরটা দেখো, যে ছেলেটির কথা আমি ভাবছিলাম সে মেধাবী। আমরা এই বাক্যটা অনুবাদ করব, ছেলেটি যার কথা বা যার বিষয় আমি ভাবছিলাম হয় মেধাবী। তাহলে প্রথমে আসবে ছেলেটি, দ্য বয়, তারপরে দেখো যার কথা বা যার বিষয়, অফ হুম, এই অফের জায়গায় তোমরা অ্যাবাউট ইউজ করতে পারো, অফ হুম অথবা অ্যাবাউট হুম আমি ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং, হয় মেধাবী, ইজ ইন্টেলিজেন্ট। তাহলে বাক্যটা কি হলো, দ্য বয় অফ হুম আই ওয়াজ থিঙ্কিং ইজ ইন্টেলিজেন্ট। নেক্সট দেখো, যে জানলার মধ্যে দিয়ে আলো ঢুকছিল তা খোলা ছিল। আমরা এই বাক্যটা অনুবাদ করব, জানলাটা যার মধ্য দিয়ে আলো ঢুকছিল খোলা ছিল। তাহলে প্রথমে আসবে জানলাটা, দ্য উইন্ডো, তারপরে যার মধ্য দিয়ে কি হবে, থ্রু হুইচ আলো ঢুকছিল বা আলো আসছিল, দ্য লাইট ওয়াজ কামিং, খোলা ছিল, ওয়াজ ওপেন। তাহলে বাক্যটা কি হলো, দ্য উইন্ডো থ্রু হুইচ দ্য লাইট ওয়াজ কামিং ওয়াজ ওপেন। এখানে দেখতে পাচ্ছ থ্রু হুইচ দ্য লাইট ওয়াজ কামিং, এই পুরো অংশটা হচ্ছে প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজ। আশা করি প্রেপোজিশনাল রিলেটিভ ক্লজের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।